এটা বলতে গেলে খুব খারাপ লাগে যে আমাদের রাজ্যের অধিকাংশ মানুষই মেডিকেল টেকনোলজিস্ট কি সেটা জানে না। ডক্টররা যদি হসপিটালের ব্রেন হয়, নার্সরা যদি হসপিটালের হার্ট হয়, আমরা কিন্তু হসপিটালের হোল বডি পার্ট। তুমি যদি দেখো আমাদের সিটি স্ক্যান, এমআরআই থেকে শুরু করে ল্যাব থেকে শুরু করে ক্যাথ ল্যাব, ওটি, ক্রিটিক্যাল কেয়ার, ইসিজি ডিপার্টমেন্ট, পারফিউশন, বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা কিন্তু বহু বছর ধরে নীরবে কাজ করে যাচ্ছি। আর একটা দুঃখের কথা যেটা অধিকাংশ লোকই জানে না, আমাদেরকে টেকনিশিয়ান বলে উল্লেখ করা হয় বা প্যারামেডিক্স। অ্যাকচুয়ালি টেকনিশিয়ান বা প্যারামেডিক্স বলে আমাদের কোনো কথা হয় না, আমাদের প্রপার একটি একদম। রেজিস্ট্রেশন হওয়া উচিত। আজকের এই ভিডিওতে আমাদের সাথে রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট আশিক। আশিক ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি কোর্স করে বর্তমানে এখন কলকাতার একটি কর্পোরেট হসপিটালে কাজ করছে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্ট হিসেবে। তো আজকের এই ভিডিওতে আমরা পেয়েছি আশিককে। তো অনেক অনেক ওয়েলকাম আশিক তোমাকে। থ্যাংক ইউ সো মাচ দাদা। তো তুমি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি পাস করার পর এখন অ্যাজ এ মেডিকেল টেকনোলজিস্ট কাজ করছো ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে। তো তুমি এখন ক্রিটিক্যাল কেয়ারের এক্সপিরিয়েন্স সম্পর্কে আজকের এই ভিডিওতে সমস্ত ডিটেলসটা তোমার কাছ থেকে আমরা জানবো। তো সবার প্রথম কথা, কোর্সটা কেন নিয়েছো? দেখো দাদা, প্রথমে আমার ডক্টর হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যখন নিট ক্র্যাক হলো না তখন আমার মনে হলো যে এই ফিল্ডেরই কোনো একটা কোর্স নিতে হবে। তাই আমার মনে হলো ক্রিটিক্যাল কেয়ারের থেকে বেটার কিছু অপশন হতে পারে না। সেই জন্য আমি ক্রিটিক্যাল কেয়ার কোর্সটাকেই চয়েস করলাম। আমার প্রথম থেকেই শখ ছিল যে আমি আইসিইউতে কাজ করব, এবং ক্রিটিক্যাল কেয়ারের জব অপরচুনিটিও অনেক বেটার ছিল। সেই জন্যই সেটা চয়েস করি আমি। ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে কি কি শেখানো হয়, কি কি কোর্স করানো হয়, তোমাদের কোর্সের মধ্যে কি কি রয়েছে? ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে সাধারণত আইসিইউতে যত রকম ইকুইপমেন্টস আছে সেইগুলো হ্যান্ডেল করতে হয় আমাদের। তার পাশাপাশি পেশেন্টের এবিজি করা, ইসিজি করা, কার্ডিয়াক অ্যারেস্ট ম্যানেজমেন্ট, এবং যখন কোনো পেশেন্টের ভেন্টিলেটর বা এনআইভি সাপোর্ট দরকার হয় আমরা সেইগুলো প্রোভাইড করে থাকি। অ্যাজ এ টেকনোলজিস্ট তোমাকে কি রোল প্লে করতে হয়? অ্যাজ এ টেকনোলজিস্ট দাদা, আমার মেজর রোল হলো যে কোনো এমার্জেন্সি সিচুয়েশনেতে পুরো ওই কেসটাকে হ্যান্ডেল করা। ধরো একটা পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, সেই সময় পেশেন্টের এয়ারওয়ে ম্যানেজমেন্টে ডক্টরকে অ্যাসিস্ট করা, পাশাপাশি ভেন্টিলেটর রেডি করা। যদি পেশেন্টটা কার্ডিয়াক অ্যারেস্টের পর ফিরে আসে, তাকে এবার তার ধরো ভিটি বা ভিএফ চলছে, আমি তাকে ডিফিবের মাধ্যমে শক দিলাম। এবার কোনো পেশেন্টের হাই অক্সিজেন রিকোয়ারমেন্ট হচ্ছে, কোথাও আমরা অক্সিজেন থেরাপির জিনিসপত্রগুলো মেনটেন করি, কোথাও সিরিঞ্জ পাম্প দরকার হচ্ছে, কোথাও ইনফিউশন পাম্প, আমরা প্রত্যেকটা ইকুইপমেন্টস আমরা আইসিইউতে সেগুলো আমরা অপারেট করি। আচ্ছা, তাহলে এই ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি কোর্সে তোমাদের ডিপ্লোমা এবং ব্যাচেলার দুটো কোর্সই তো হয়। তো ডিপ্লোমা এবং ব্যাচেলার মধ্যে কি তফাৎ রয়েছে? দাদা, ডিপ্লোমা আর ব্যাচেলারের মধ্যে তফাৎ হলো, আমাদের রাজ্যে ডিপ্লোমা কোর্স কন্ডাক্ট করা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি ওয়েস্ট বেঙ্গল, যেটি সাধারণত 2 বছর পড়াশোনা এবং তারপরে 6 মাসের ইন্টার্নশিপ থাকে। আর ব্যাচেলার কোর্স কন্ডাক্ট করায় ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটি, যেটি 3 বছর পড়াশোনা আর তারপরে 1 বছরের ইন্টার্নশিপ পিরিয়ড থাকে। এবং এখন বর্তমানে ব্যাচেলার ডিগ্রি কোর্সের সাথে ডিপ্লোমার তফাৎ হলো, কিছু কিছু প্রাইভেট ইনস্টিটিউট যারা আছেন ব্যাচেলার ডিগ্রি হোল্ডার তাদেরকে অ্যাজ অ্যান এডুকেটর জয়েন করাচ্ছেন। যদিও আমাদের অর্গানাইজড ওয়েতে গভর্নমেন্টের অ্যাজ এ এডুকেটর কোনো ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্টের কোনো রিক্রুটমেন্ট নেই। তাহলে কি অপরচুনিটিটা ব্যাচেলার ডিগ্রিতে বেশি মনে আগে হচ্ছে? তো ব্যাচেলার ডিগ্রিতে সেইভাবে অপরচুনিটি বেশি ছিল না, কিন্তু বর্তমানে যে ডব্লিউবি এইচআরবি যে রিক্রুটমেন্টটা করাচ্ছে, তাতে এবারে একটু তাদেরকে প্রেফারেন্স দেওয়া হচ্ছে। মার্কসের দিক থেকে ব্যাচেলার ডিগ্রি, আমার মনে হয় ব্যাচেলার ডিগ্রি করাটাই বেটার। ফিউচার স্কোপ কি রয়েছে চাকরি বাকরির ক্ষেত্রে? দাদা, আমি যদি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি কোর্স করি, আমি সর্বপ্রথম অ্যাজ এ মেডিকেল টেকনোলজিস্ট আমি যে কোনো প্রাইভেট হসপিটালেতে আমি জয়েন করতে পারবো অ্যাজ এ ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্ট। তারপরেতে এবার ডব্লিউবিএইচআরবি যখন গভর্নমেন্ট রিক্রুটমেন্ট হয়, তখন আমরা সেইগুলোতে জয়েন করতে পারবো, রিক্রুটমেন্টে আমরা সিলেক্ট হলে। এছাড়াও আমাদের এমার্জেন্সি অ্যাম্বুলেন্স কল করা যায়, আমরা হোম কেয়ার করতে পারি, আমরা নিজের এজেন্সি খুলতে পারি যেখানেতে আমরা বিভিন্ন ইকুইপমেন্টস যেমন বাইপ্যাপ, নেবুলাইজার এসব ভাড়া খাটিয়েও আমরা টাকা ইনকাম করতে পারি। সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্টের ক্ষেত্রে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্টের কোনো জব বের না হয়? দাদা, আপাতত সেন্ট্রাল গভর্নমেন্ট রিক্রুটমেন্টে আমাদের ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্টের কোনো ভ্যাকেন্সি নেই। বিগত কয়েক বছর থেকে দেখছি যে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্টের ভ্যাকেন্সি বেরোচ্ছে না। তো এটা কি কোনো সময়তেই নেই? না না, এটা কোনোদিনই ছিল না দাদা ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্টের। আর রিক্রুটমেন্ট করলেও সেটা নিজেরা হসপিটাল বেসিস রিক্রুটমেন্ট করে। বোর্ড যেমন নার্সিং এর একটি অর্গানাইজড ওয়েতে নর্সেট এক্সাম আছে, আমাদের সেরকম কোনো এক্সাম নেই। WBHRবিতে চাকরি পেয়ে গেলে তো খুব ভালো। সেটা মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে আমরা বিভিন্ন হসপিটালে, ওয়েস্ট বেঙ্গলের যে গভর্নমেন্ট হসপিটালগুলো রয়েছে সেখানটায় চাকরি করার একটা সুযোগ পাচ্ছি। আর এছাড়া প্রাইভেট সেক্টরে কি সুযোগ সুবিধা রয়েছে? প্রাইভেট সেক্টরে সুযোগ সুবিধা বলতে দাদা, প্রাইভেটেতে ওই মেডিকেল টেকনোলজিস্ট হিসেবেই আমাদের কাজ করতে হয়, যেখানে আমাদের অসুবিধাটা অনেক বেশি, কারণ বেতন বৈষম্য অনেক তফাৎ আছে। প্রাইভেটেতে আমাদের স্টার্টিং স্যালারি হয় 12 থেকে 18 হাজারের মধ্যে, আর গভর্নমেন্টে সেটা প্রায় 30 থেকে 35 হাজার।
এটাই। সদ্য পাস আউট করে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি সে ডিপ্লোমা কোর্সই ধরো পাস আউট করে বেরোলো। তাহলে তার চান্স পাওয়ার, চাকরি পাওয়ার যে স্কোপটা সেটা কিরকমভাবে সে অ্যাচিভ করতে পারবে? সবকিছুই ডিপেন্ড করছে আমাদের WBHRB-র ওপর। কারণ আমাদের ফ্যাকাল্টি প্রতি বছর তাদের মানে স্টুডেন্ট সংখ্যা বাড়িয়ে যাচ্ছে, সিট বাড়িয়ে যাচ্ছে। আমাদের স্টুডেন্টরা কাজ শিখছে, পড়াশোনা শিখছে, পাস আউট হওয়ার পরে কিন্তু তারাই বেকার থেকে যাচ্ছে। কিছু বছর ধরে যারা পাস আউট হচ্ছে তারা কিন্তু জব পাচ্ছে না। তারা কিন্তু ওই হোম কেয়ার করে, অ্যাম্বুলেন্স কল করেই তারা নিজেদের হাত খরচ ইনকাম করছে। সেইভাবে তারা জব মানে প্রেজেন্ট যারা ব্যাচ পাস আউট তারা কিন্তু জব পাচ্ছে না। সেই জন্য একটা মানে আমাদের শিক্ষিত বেকারের একটা শ্রেণী সৃষ্টি হচ্ছে আমাদের এই মেডিকেল টেকনোলজিস্টদের। যেমন ডক্টরদের বা নার্সদের একটা সেপারেট কলেজ হয় পড়ানোর জন্য, আমাদের ডিপ্লোমাতে সেপারেট কোনো কলেজ নেই। আমাদের কি করা হয়, আমাদেরকে হসপিটালের মধ্যেই ঠেলে দেওয়া হয়। এবার ডিউটির ওপরই আমাদেরকে ডিপেন্ড করতে হয়। আমাদের পড়াশোনার যে যতটুকু ক্লাস দরকার সাফিসিয়েন্ট ক্লাস আমরা পাই না। আমাদের নিজেদেরকেই আমাদের নোটস বানাতে হয়, এক্সাম হয়, এবং এক্সামের পর যে ইন্টার্নশিপ হওয়ার পর আবার যখন নতুন ব্যাচ আসে তাদেরকে দিয়ে এইভাবে রেগুলেট করা হয়। এর ফলে আমরাই বেকার হয়ে যাচ্ছি পাস আউট হওয়ার পর। এটা প্রত্যেকটা কোর্সের ক্ষেত্রে, কেবল ক্রিটিক্যাল কেয়ার না। অ্যালাইড হেলথ সায়েন্সের যে ল্যাগগুলো আছে তাহলে এই ল্যাগগুলো কিভাবে ফুলফিল করা যেতে পারে ফিউচারে? অ্যালাইড হেলথ সায়েন্সে দাদা ল্যাবগুলো বলতে গেলে আমাদের একটা সেপারেট কাউন্সিল হওয়া দরকার, যেখানে আমাদের হেড হবে আমাদেরই টেকনোলজিস্ট। ধরো কোনো ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্টদের যে আমাদের একটা বোর্ড হবে, তাতে আমাদের হেড যেন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্টই হয়। এবং যারা আমাদের এডুকেটার হবে প্রত্যেকটা কলেজে, যেমন নার্সিং আর ডাক্তারিতে তাদেরকে তাদেরই লোকেরা পড়ায়, আমাদেরও সেরকমভাবেই আমাদের পড়ানো উচিত। এবং আমাদের যে ইন্টার্নশিপের স্টাইপেন্ড সেটি অনেক কম, সেই স্টাইপেন্ডটাও বাড়ানো উচিত। রেগুলার একটা ক্লাস হওয়া উচিত, আমাদের সেপারেট একটা থিওরির জন্য একটা সেপারেট কলেজ হওয়া উচিত। এবার যারা অ্যাডমিশন নিয়েছে বা নেবে তাদের জন্য তোমার কিছু মতামত তুমি শেয়ার করতে চাও? হ্যাঁ দাদা, প্রথম কথা, যখন এই কোর্সে আসবে হুম। একটা জিনিস সবাই জেনে আসবে যে আমাদের ফিল্ডে শনিবার রবিবার বলে কিছু হয় না, বা কোনো ওকেশনেতেও তুমি ছুটি নাও পেতে পারো। এই মাইন্ডসেট নিয়ে আসতে হবে। এবং আমাদের যে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, আমাদের কিন্তু 24/7 হসপিটালে থাকতে হয়। সেই জন্য আমাদের শিফট ওয়াইজ ডিউটি হয়। আরেকটি হলো, যখন তুমি কোনো পেশেন্টকে দেখবে অত্যন্ত কেয়ারের সাথে আমাদের কাজ করতে হবে। সে কারো মা, কারো বাবা, কারো ভাই, কারো বোন। ধরো কোনো একটা পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট হলো ভোরবেলা 3টের সময়, তোমায় কিন্তু ইনস্ট্যান্ট সেই সময় পৌঁছাতে হবে। তুমি যদি ডিলে করো তার জন্য একটা মানুষের জীবনও যেতে পারে। সেই দিকগুলো আমাদের সচেতন হতে হবে। দেখো, কোর্স সম্পর্কে তুমিও যখন অ্যাডমিশন নিয়েছিলে তুমি এতটা গভীরে ডিটেলসে জানতে না। তো এবার যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছে, যারা চাইছে যে এই ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি কোর্সটাতে অ্যাডমিশন নেবো বা নিয়েছে বা নেবে বা করছে, তো তাদের কি মানে ফিউচারটা কি রয়েছে তোমার প্রসপেক্টাসে? মানে তুমি তো অ্যাজ এ টেকনোলজিস্ট, তুমি তো পাস আউট হওয়ার পরে 2 বছর কাজ হ্যাঁ, করছো একটা কর্পোরেট হসপিটালে। অ্যাকচুয়ালি যখন তোমরা এই কোর্সে আসবে প্রপার ইনফরমেশন নিয়ে আসবে। এই কোর্সে কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের মতো কোনো ক্যাম্পাসিং হয় না। তোমাকে এই কোর্সে পাস আউট হওয়ার পর নিজেকেই নিজের চাকরিটা খুঁজে নিতে হবে। তোমার প্রথমে পাস আউট হওয়ার পর নিজেকে প্রত্যেকটা হসপিটালে গিয়ে, যদি তোমার নিজের ইনস্টিটিউট তোমায় রিক্রুট না করে, তাহলে তোমাকে প্রত্যেকটা হসপিটালেতে নিজে গিয়ে সিভি জমা দিতে হবে। এবং সেখানে তোমার স্কিলের ওপরে ডিপেন্ড করবে যে তুমি জব পাবে কিনা। তার জন্য ভালো করে পড়াশোনা করতে হবে এবং কাজটাও খুব ভালো করে শিখতে হবে। স্কিল ডেভেলপমেন্ট করতে পারলে কিছু না কিছু একটা কিন্তু হবে। ডিপেন্ড করছে ভ্যাকেন্সির ওপর, প্রতিটা হসপিটালে কেমন ভ্যাকেন্সি আছে তার উপর। আমাদের যে ফিল্ডটা না, প্রত্যেকটা মানুষকেই আমাদের হাতের কাজ করতে হয়। তুমি যত হাতের কাজ করবে তোমার স্কিল বাড়বে, এবং তুমি যত পড়াশোনা করবে তোমার নলেজ বাড়বে। কেবল তুমি যদি ভাবো যে আমি সারা বছরটা ফাঁকি মেরে কাটিয়ে দেবো, আসবো না, এইভাবে কিন্তু তুমি হয়তো পাস আউট হয়ে যাবে, কিন্তু পাস আউট হওয়ার পর তুমি জব পাবে না। জব পেলেও সেখানে যারা থাকবেন সিনিয়র, তারা কিন্তু তোমায় বার করে দেবে। সো রেগুলারিটিটা একদম ম্যাটার করে। ওই যে তুমি আরেকটা কথা বললে যে এবার স্টুডেন্টরা যদি রেগুলার বেসিসে ক্লিনিক্যাল পোস্টিং বা ডিউটি না করে তাহলে তো সেক্ষেত্রেও অনেকটা এমন হয়ে যাবে যে শিখতে পারবে না স্টুডেন্টরা। কিন্তু আমাদের যে মনে হয় আমাদের মানে সপ্তাহে 3টে দিন পুরো থিওরি ক্লাস করানো উচিত, আর 3টে দিন প্র্যাকটিক্যাল হওয়া উচিত। আর আমাদের কাজ শেখার জন্য 6 মাসের ইন্টার্নশিপ পিরিয়ডটা আছে, সেই পিরিয়ডটা একদম হার্ডভাবে কাজ করা উচিত। আমাদের কি হয়, যখন প্রত্যেকটা স্টুডেন্ট আসে আমাদের ফিল্ডে, তাদেরকে এসে হসপিটালে ছেড়ে দেওয়া হয়। তাদেরকে ওইখান থেকেই নলেজ গেইন করতে হয়, তারা প্র্যাকটিক্যাল কাজ করে করে। এবার কি হচ্ছে, একটি কাজ শিখতে মিনিমাম 1 বছরের মধ্যে মোটামুটি 50% কাজ তারা শিখে যায়। এবার শিখে যাওয়ার পর কি হচ্ছে, সেখানেতে তাদেরকে দিয়েই রেগুলেট করা হচ্ছে। এরপরে যে ভ্যাকেন্সিটা ক্রিয়েট হচ্ছিল সেই স্টুডেন্টগুলোই কাজে ফুলফিল করে দিচ্ছে। অবশ্যই তাদেরকে থাকতে হবে, তাদের কাজ শিখতে হবে,
কিন্তু তার পাশাপাশি আমাদের রিক্রুটও করতে হবে, আমাদের যে বিভিন্ন কর্পোরেট হসপিটাল আছে সেইগুলোকেও রিক্রুট করতে হবে। আচ্ছা আশিক, তুমি তো মেডিকেল টেকনোলজি হিসেবে ক্রিটিক্যাল কেয়ারে কাজ করছো, তো তুমি কি যথেষ্ট রিকগনিশনটা পাও যে অ্যাজ এ টেকনোলজি হিসেবে তুমি ক্রিটিক্যাল কেয়ারে কাজ করছো? অ্যাকচুয়ালি দাদা, এটা বলতে গেলে খুব খারাপ লাগে যে আমাদের রাজ্যের অধিকাংশ মানুষই মেডিকেল টেকনোলজিস্ট কি সেটা জানে না। তারা ভাবে যে ডক্টর এবং নার্সেরাই সবকিছু করে। যেমন ডক্টররা যদি হসপিটালের ব্রেন হয়, নার্সরা যদি হসপিটালের হার্ট হয়, আমরা কিন্তু হসপিটালের হোল বডি পার্ট। তুমি যদি দেখো আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের ছেলেরা সিটি স্ক্যান, এমআরআই থেকে শুরু করে, ল্যাব থেকে শুরু করে, ক্যাথ ল্যাব, ওটি, ক্রিটিক্যাল কেয়ার, ইসিজি ডিপার্টমেন্ট, পারফিউশন, বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা কিন্তু বহু বছর ধরে মানে নীরবে কাজ করে যাচ্ছি, কিন্তু আমাদেরকে যথেষ্ট রেকগনিশন আমরা পাচ্ছি না। আমাদের যথেষ্ট রেকগনিশনটা আমাদের পেলে তো ভালোই লাগে। তুমি তো বললে যে তার মানে আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটা হসপিটালের হোল বডি হিসাবে কাজ করছি। তাহলে এই প্রত্যেকটা ডিপার্টমেন্টে যদি আমরা মেডিকেল টেকনোলজিস্টটা না থাকি, যদি এই গ্যাপটা আমরা ফুলফিল না করি, তাহলে বর্তমানে কি হতে পারে বা ভবিষ্যতে কি হতে পারে? একটা মেডিকেল সিস্টেম কারণ 24/7 ওপেন থাকে। তো সেখানটায় যদি আমাদের এই একটা দিন যদি আমরা ল্যাগ করে দিই তাহলে কি হবে? দেখো দাদা, আমি যদি তোমাকে বলি, ধরো একটা আরটিএ পেশেন্ট এলো, তার যদি একটা আমাদের মেডিকেল টেকনোলজিস্ট ভাই যদি কোনো সিটি স্ক্যান না করে, বা কোনো পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে আমরা যদি আইসিইউতে এবিজি না করি, বা বিভিন্ন ব্লাড টেস্টের রিপোর্টগুলো যদি আমাদের লোকেরা না করে, তাহলে ডক্টর কিন্তু তার পরবর্তী স্টেপটা নিতে পারবে না, তার যে তার কি হয়েছে না হয়েছে। এবার এই এই জিনিসগুলো আমরা কিন্তু যথেষ্ট রিকগনিশন পাচ্ছি না। আমরা দীর্ঘদিন ধরে এই ফিল্ডে কাজ করে যাচ্ছি, কিন্তু আমাদের বেতনও আমাদের যতটা আমরা ডিজার্ভ করি পাচ্ছি না, এবং আমাদের যে সম্মান সেটাও আমরা পাচ্ছি না। বিভিন্ন হসপিটালে যেমন ডক্টরস ডে সেলিব্রেট করা, নার্সেস ডে, আমাদের মেডিকেল টেকনোলজিস ডে কোনোদিনও কোনো সেলিব্রেট করা হয় না। এবং আর একটা দুঃখের কথা যেটা অধিকাংশ লোকই জানে না, আমাদেরকে টেকনিশিয়ান বলে উল্লেখ করা হয়, বা প্যারামেডিক্স। অ্যাকচুয়ালি টেকনিশিয়ান বা প্যারামেডিক্স বলে আমাদের কোনো কথা হয় না। আমাদের প্রপার একটি রেজিস্ট্রেশন হওয়া উচিত। যেমন নার্সিং এর একটি কাউন্সিল আছে, ডক্টরদের কাউন্সিল আছে, আমাদেরও একটা রেজিস্ট্রেশন হওয়া উচিত, যেটি আমাদের এখনো পর্যন্ত নেই। তো আমাদের এই অ্যালাইড হেলথ সায়েন্সের কিন্তু এই খামতিগুলো সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্ষেত্রে। তো আমার মনে হয় এটা ফিউচারে আশা করি এর উন্নতি হবে। হ্যাঁ, এটাই আশা রাখা যায়। তো অনেক অনেক ধন্যবাদ আশিক তোমাকে তোমার সময় বের করার জন্য। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।